ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার আর সময় পায়নি। কিন্তু বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোর মুক্তি হয় না। আমাদের আজকের গল্পে বর্ণিত সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এবং যদি তা খুঁজে পান সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে উল্লেখিত তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক কেবল রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য ব্যবহৃত। টিম দ্য নাইট অফ থ্রিলস এইসব অযৌক্তিকতাকে প্রশ্রয় দেয় না। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আত্মার মুক্তি লাভ। গল্পে প্রধান চরিত্রে তারানাথ ও বিরাজ এবং গল্পের সূত্রধর আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আত্মার মুক্তি লাভ। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ করে এলে আমার তারানাথের কাছে যেতে বড় ইচ্ছে করে। বটে বর্ষার দিনের মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের একটা গল্প আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিন, সকাল থেকেই মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরেও তেমন তেজ নেই। এমন সময়ে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেই একটা উপভোগ্য জিনিস নয়। আনলা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়িতে পৌঁছে যেতে পারবো না, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের একটা সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিংস নিচ্ছি, এমন সময় হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, এই যে ভাই, তুমি এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে, কি তাই না? বললাম, এই তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো না, তাহলে আসো কেন? কে বললো হে তোমাকে যে আমি বিশ্বাস করি না? গল্পের মধ্যে কে বলি বাগড়া দাও, আর আজে বাজে প্রশ্নও করো। আরে ও সব করি তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। চুটি গেলে তোর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি করার দরকার নেই। ওই দেখো জল এসে বলে বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন করে জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিকে অবশ্য বিশেষ দেখবার কিছু নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। তবু তারানাথকে দেখলাম বিভোর হয়ে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পিছনে ফিরে বলল, এই যে তোমরা, এসো এসো, বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে, এমন দিনটা। সবাই মিলে সেই নড়বড়ে তক্ত বসে গিয়ে বসলাম। কিশোরী আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে তারানাথের সামনে রাখলো। অন্যমনস্কভাবে তারানাথ সেই প্যাকেট থেকেই একটা সিগারেট ধরিয়ে বলল,
খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এই রকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটাটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপ ঢাপ আম পড়তে শুরু করতো। আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি। এক কোঁচড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোঁদা মাটির গন্ধ উঠতো চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খাওয়া, আর কিছু না, শুধু আম। তাই যেন কি মধুর লাগতো। না, সেই সব দিন আর ফিরবে না। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্যই আসা সেটাই বুঝি মারা যায়। সে বলল, ও ঠাকুর মশাই, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে একটা গল্প বলুন না, আজ বেশ মজা হবে। আরে বলবো বলবো, আগে তো একটু চা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তা বসে জমিয়ে বসে বলল, কলকাতায় বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে ৩-৪ দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছো? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আহ, আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে হে। তবু মোটের উপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে। আবার আম কুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। কিশোরী স্পষ্টত উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা তিনটে প্রাণী ছাড়া জগতের আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময়েই ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই না? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। এই পান খাবে? না না। যাক, গল্পটা শোনো তবে। পাশিংশ ধরিয়ে তারানাথ গল্প বলতে শুরু করলো। তোমরা তো জানো আমি 51বর্তী পরিবারেই মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50খানা পাত পড়তো। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দুঃসম্পর্কের ভাইও আমাদের সংসারেই থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধ হয় ক্লাস 3 কি 4 অবধি পড়েছে, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পিছনে জমি কুপিয়ে লাউ কুমড়ো চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল দিয়ে সংসারের জ্বালানি কাঠ চিরে দিচ্ছেন। তার অবসর সময় বলে কিছুই ছিল না, সব সময় কিছু না কিছু করেই চলেছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসত তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হবার দরকার হতো না। যা হোক, খাবার সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকারা বোধ হয় কয়েক বিঘা জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটো প্রাণীর না চলার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রের, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন। সর্বদা হাসি মুখ, উঁচু গলায় কথা বলতেও জানেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট শহরে তাঁর বাপের বাড়ি। বোধ হয়
দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগাঁর সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট কাকার মেয়ে বিরাজবালাকে। বিরাজ তখন খুব ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার বিষম ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুপুরবেলা শুয়ে গল্প শোনে, সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছনে ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আর জন্মে নিশ্চয়ই আমার মেয়েই ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি, কোনোদিন আসবার কথাও নয়। পাড়া গাঁয়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চালচলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনা আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারের নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছে, বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করবার আগেই বিরাজ একবার বলল, মা, ও মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছা করছে, বিকেলে করে দাও না। বকিস না তো, যাও ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো বায়না। পুজোর সময় বুঝি অমন বলে? ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশেই বসে রইল। পুজো হয়ে যাবার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, ও মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা, মেয়েদের এত খাই খাই করতে নেই। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো যে গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গ্লাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গ্লাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। এ কি, জল কই? গ্লাস ভর্তি তালের বড়া? সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এই নিয়ে সেদিন খুব হৈ হৈ হয়ে গিয়েছিল। হবারই কথা, বন্ধ ঠাকুর ঘর। কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন। সেই বন্ধ ঘরে গ্লাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজি হয়তো আগে থেকেই গ্লাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাঁটে না। প্রথমত, এত সকালে তাকে তালের বড়া ভেজে বা দেবেই কে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেবার সাহস তার হবে না। সেই যুগে এইসব মানামানি খুব ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর ঠিক মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না করতে হবে? কিন্তু তখনকার দিনে পাড়া গাঁয়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসেবেই গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় জুটতো না বা মজুতও থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বললেন, মা, এখন তো ঘরে আলু নেই, ভাতও চড়ে গিয়েছে। ওবেলা হাট থেকে রামু এনে দেবে, রাত্রি রেখেও। মায়ের বকুনির ভয়ে বিরাট চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, উফ, এতক্ষণ পরে একটু সময় পেলাম, সবে ভাত নামানো হলো। আচ্ছা ছোটদি, ভাতে আজ অত আলু সিদ্ধ কে দিয়েছে বলো তো? কে খাবে অত? ছোট কাকিমা তো একেবারে অবাক হয়ে বললেন,
আলু সেদ্ধ ভাতে? কই, আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখছি ভাতের মধ্যে আলু গিজগিজ করছে। তা অন্তত 10-12টা তো হবেই। আবারও হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে আলু ফেলবে? এর পরের ঘটনা কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃতিক ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কী কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাবার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাসও দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সেই রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধহয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। অবাক হয়ে বললেন, এই বিরাজ, যাচ্ছিস কোথায়? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন। এই মা, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিচ্ছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, এ মা, কি হয়েছে তোর? আমায় বল। সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজাটা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাইয়ের একই প্রশ্ন, কি হয়েছে? অমন করছিস কেন? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, কই চল দেখি কেমন তোর বাবা এসেছে। সে এলে কি আমাদের ডাকতো না? বাইরে দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশহীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে। হঠাৎ দেখা গেল বাড়ির কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো। কাদের যেন গলার আওয়াজও শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে রে? কে আসে? আমবাগানের ভিতর থেকে ছোট কাকার গলার উত্তর এলো, দাদা, আমি। হ্যাঁ, ঠিক তাই, ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিল। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা? এত রাত্রিরে সবাই জেগে যে? বাবা বললেন, ও সব কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা আর হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। পরপর আর কয়েক মাস কিছুই হলো না। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন। যাবেন আমার জাটতুতো বোনের বিয়ের বাজার করতে। তাঁকেই বিরাজ বলল, জেঠু, তুমি আজ কোথাও যাবে না? কেন রে? কেন বেরোবো না? না, তুমি আজ কোথাও যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, শুনছো? থাক, আজকের দিনটা বরং তুমি থেকেই যাও। তাছাড়া বিরাজের ব্যাপারটা তো তুমি জানোই। অগত্যা বাবা থেকেই গেলেন। 2 দিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সেই ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোকও হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা ডেকে জিজ্ঞাসা করলেন, আরে, এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পারিস বলতো? কি রে, বল। বিরাজ চুপ করেই ছিল।
শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আমি সত্যি বলছি জেঠু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন বলায়। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, যা কাঁদছিস কেন? কাঁদের মতন আমি কি বললাম? এর কিছুদিন পর খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকেই বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তাঁর সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন। কাকিমার ভাগ পড়েছে বসত বাড়িটির। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে, তারা কোনো দিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাইয়ের এখনই গিয়ে বাড়ির দখল দেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবেট নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থী শ্রাদ্ধও করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে বললেন, ওমা, তুই লক্ষ্মী হয়ে থাকবি কেমন? আমি তো কদিন বাদেই চলে আসব, এসে তোর সঙ্গে কতই গল্প করব। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাঁদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশিও হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জলখাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে? দেখছি না তো। কই, সে তো আসেনি। কে বললো তোকে? মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো। আমার যখন ঘুম ভেঙে গিয়েছিল দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর কেন জানি না বেরিয়ে গেল। জেঠু, ও জেঠু, কাকিমা আমার সাথে কথা বললো না কেন? তুই স্বপ্ন দেখেছিস, বৌমা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর নতুন লাল পাড় শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়। বাবা, চুল সব সিঁদুরে মাখামাখি। বাবাও হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, এই চুপ চুপ, কি দেখতে কি দেখেছিস? ঘুমের ঘরে বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বেরিয়ে বাড়ির এলো। মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারাও উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষকেও গিয়ে খোঁজ করে এলে তো ভালোই হয়। সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকেলে মেজো কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলায় রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রিরে ট্রেনে নেমে হেঁটে এসেছেন। চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখও বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে 2-1 ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা, দাদা, আপনার বৌমাকে রেখে এলাম। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা, আজ থেকে 1 সপ্তাহ আগে। কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা। একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল পুজোয় পরবেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়িও কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটে পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুড় করে দিয়েছিল মাথায়।
বাংলার সীমান্তে একটি অখ্যাত শহরে ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলেই প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবার মুখ বিষণ্ণ, বাড়িতে কেউ উঁচু গলায় কথাও বলেন না, হাসেও না। কিন্তু সব শোকের তীব্রতায় সময় চলে যাবার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেল কেবল রাঙা কাকা, যে মানুষের হাতে কাজ না থাকলে ছটফট করত। সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারে কোনো ব্যাপারে কোনো উৎসাহই নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন, এ টাকা দিয়ে তুমি কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইলেন। চুপ করে থাকলে চলে না বিশু, কপালে যাই ছিল তাই তো হয়েছে। এ ন্যায্য তো তোমারই টাকা, তোমাকেই এর ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি, বৌমার নামে কোনো হাসপাতালে কিংবা আশ্রমে দান করো, বৌমার আত্মা তৃপ্তি পাবে। বেশ, তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাবার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা। তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতেও পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধহয় কাগজের বিজ্ঞাপন দিয়েও থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনো দিনই ফিরে এলেন না। বছর ঘুরে এলো। রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায়ই এই প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানে উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। সেই উঠানের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনো দিন মা, কোনো দিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকারও বেশ গাঢ় হতে হঠাৎ মেজো কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো? আমার আবার হাত জোড়া। যা তো মা বিরাজ, একটা প্রদীপ জেলে দিয়ে তুলসী তলায়। একটু পরেই বাইরে উঠোন থেকে বিরাজের গলার চিৎকার ভেসে এলো। পরপর দুবার কাকিমারা দৌড়ে গেলেন। বারবাড়ি থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। হিরে, কি হয়েছে? অমন চেঁচিয়ে উঠলি কেন? বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানে দাঁড়িয়ে ছিল। সবাই চুপ। বিরাজ মিথ্যে বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃতিক ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, কি যাতা বলছিস? অন্ধকারে ভুল দেখেছিস? না জেঠু, আমি ঠিক দেখেছি। সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ফের ঘরে ঢুকে গেল। ঘর থেকে বেরিয়ে এলো? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালা টেনে দেখলেন। তা কি করে হবে? এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভিতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো।
কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কি বলছেন। মা জিজ্ঞাসা করছিলেন, এই কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস। কি? আমি কাকিমাকে যখন দেখতে পাই মনে হয় কাকিমা খুব কষ্টে আছে। হ্যাঁ রে মা, কি করে বুঝলি? কথা তো আর শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে ঠিক যেমন হয় ঠিক সেই রকম। ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি, গ্রামে সাধুসন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের রোজা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপও করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপরে শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হবার পর সেদিন বিকেলেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো করছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই যে কাকিমা। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে আবার কি একটা জিনিস রয়েছে। ও মা, ও তো একটা ডল পুতুল। মা বলা বাহুল্য দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। হাতে কি রয়েছে বললি? ডল পুতুল গো, সেই ছোটবেলায় তুমি যেমন আমাকে কিনে দিয়েছিলে। ডল পুতুল হাতে কোনো এক মৃতার পেতাত্তা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করাও কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম মিথ্যা বিরাজের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয়। এরপর ছোট কাকা আর একজন ভালো রোজা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করলো। না বাবা, গুনি নেন না। এই কেন রে? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসত, মরে গিয়ে কি আমার ক্ষতি চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি, তাই হয়তো বারবার আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, মাস 2-3 হয়তো কিছু হলো না। আবারও একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলের গা সওয়া হয়ে এলো। প্রথম যৌবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা তো জানো। তান্ত্রিক সাধনার দিকে মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হই। এই সময়ে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ, আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতকগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বোরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজমন্ত্র এবং কতকগুলো শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো কোনো বড় বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড়দের সাধক হতে পারিনি হে, কয়েকটা সাধারণ সিদ্ধাই পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দাবা কিছু নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দও হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছে। ফর্সা ধপধপ করছে গায়ের রং, মাথায়ও বেশ লম্বা এক ঢাল কালো কোঁকড়ানো চুল, টানা টানা চোখ। এ মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক,
গোলগাল চেহারা, মুখে সবসময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা দাম্ভিক চালচলন থাকে, এই ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাতও বুলিয়ে দিলেন। আশীর্বাদ করে 10 ভরি সেকেলে পাকা সোনার শুশনি পাতার হাড় দিয়ে কথা রইল 1 বছর পর সামনের বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোড় সংখ্যক বছরে না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে 24। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলা চলে গেলেন। তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ির থেকে লোকও দেয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেদিন রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিলেন বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুন বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। বিরাজ কেঁদে ফেলে বলে, ও রাঙা কাকিমা, তুমি বারবার আমার কাছে কেন আসছো? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? উত্তরে রাঙা কাকিমার 2 হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। সে হাতে ডল পুতুল, কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময়ে ছোট কাকিমা জেগে উঠতেই রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় হলো এই বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এই রকম রাত বিরেতে চেঁচামেচি করে, তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে। পরে এ নিয়ে মহা অশান্তির সূত্রপাতও হতে পারে। আবার কি একজন রোজা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবার মতামতই রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতাড়িনী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়াগুঁয়ে বুজরুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধো বাধো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সেই যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মনও চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে যদি একটা কবচ করে দিতে পারি, সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড়ও করতেও বিশেষ অসুবিধা হবে না। বামবর্ত শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই, তার সঙ্গে মেশাতে হবে। না, তোমাদের কাছে এইসব বলাই বৃথা। ওই ওই যে দেখো, আবার কিশোরীটা হাসছে। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, না না, আমি অবিশ্বাস করে হাসছি না। আসলে মাঝে মাঝে আপনি এমন সব জিনিসের নাম করে বসেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারে অপরিচিত, শুনলেই হাসি পেয়ে যায়। আচ্ছা, একটা কথা, বিরাজের ব্যাপারে আপনার কি মত? তারানাথ বলল, বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি। এখন আন্দাজ করতে পারি তুলা রাশির চন্দ্র প্রবল এমন জাতিকার এটা হতে পারে, আর হবেই যে এমন কথাও নেই। এর ভিতরে আরও অনেক প্রভাবও কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ দিলে জাতক বা জাতিকার এই গুণ সমসাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যা বলছে না, বা এটা ওর মনের কিংবা চোখের ভুলও নয়, তা আমি সহজে বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো, আমি প্রেতাত্মার অস্তিত্বে টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতেও পেরেছিলাম। বললাম, তা কি করে বোঝেন? আপনি দেখতে পান? দেখতে তো পাই, তবে সেসব দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি।
সে কিরকম? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেইখানকার আবহাওয়ার একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভিতর যেমন একটা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতিও হয়। এটা অবশ্যই আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারবো না। ও তা যাই হোক, আপনি গল্পটাই বলুন। তারানাথ আবার গল্প শুরু করলো। কবচের কথা তুলতেই বাবা বললেন, তুই তুই আবার কি কবর দিবি? না না, ওসব কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসেবের বাইরেই রেখেছিল। অপদার্থ, বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এই ধারণা প্রত্যেকেরই। আমি বললাম, একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলে দিও। তাও বাবা বোধহয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা, ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়। অনেকে অনেক কিছু তো করলো, একবার ওটাও করে দেখি। 3-4 দিনের মধ্যেই কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস 2 সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, সেটা কিছু বিদ্যে শিখেছে বটে। গ্রাম অঞ্চলে এইসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবজের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, 2 লোক ডাকছো তোকে, বাইরে বসিয়ে রেখেছি, যা। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরের ঘরে এসে দেখি 2 গেঁয়ো চেহারা লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, বর্ষা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। বললাম, কি চাই? আগে পেনাম ঠাকুরমশাই, আমরা চালতাপোতা থেকে আসছিলাম। কি দরকার? আগে আপনি একজন গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম রটে গিয়েছে। আপনি ইচ্ছে করলে সব করতে পারেন। আপনারা কি চান তাই বলুন না। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলা জেতাবার জন্য তাদের একটা কবচ করে দিতে পারি? এই জন্য তারা 200 টাকা অবধি খরচ করতেও প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই তো সবে শুরু মাত্র। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রিরে পোঁটলা পুঁটলি গুছিয়ে বাড়ির থেকে সরে পড়লাম। কিন্তু এ ধরনের কবচ তো আপনি দিয়ে থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণভাবে হেসে বলল, সে তো অনেক পর থেকেই দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন, মনে আসা সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলা কবচ, গরু হারানো, মাদলি দেওয়া, এসব ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাও করলাম, সন্তানাদিও হলো। সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণের হোম সবই শুরু করলাম। সেই থেকেই তো পতনের আরম্ভ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারানাথ আবার গল্পে ফিরে এলো। 9-10 মাস এদিক ওদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন না হোক, মা খুশি হলেন। বললেন, যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। বাবা, তুই না এলে বাড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগে। অপ্রস্তুতভাবে একটু হাসলাম কেবল। কি আর বলার আছে, মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আর আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাওয়া দাওয়ার সময় বাবা বললেন, এই যে একটা বিদ্যে শিখেছিস, এটা তো বাড়িতে থেকেও ব্যবহার করা যায়। টাকার জন্য নাই বা হলো, মানুষের উপকারের জন্য তো করতে পারিস। বাড়িতে তোর কেন মন বসে না? চুপ করে রইলাম।
আমার মনের গড়র এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনো দিনই মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জিদের বড় বাড়ির হলঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নের বিয়ে। রাত 11টার ভিতর বিয়ে থাওয়া কুশণ্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগাবার আয়োজন করছিল। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দও পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষেরা আর কত রাত্রির জাগবে। শরীর খাটাখাটনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙল শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। তারা, এই তারা, ওঠ ওঠ ওঠ। ব্যস্ত হয়ে উঠে বসে বললাম, কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, এই তুই শিগগিরই চল, বিরাজ আবার সেরকম করছে। সে কি, এমন তো হবার কথা নয়। কে জানে, তুই কবল দেওয়ার পর থেকে তো আর হয়নি। বাসরে তো সবাই মিলে আমোদ আহ্লাদ করেছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল। জামাই খুব ভয় পেয়ে গেছে, তুই এক্ষুনি চল। ততক্ষণে আমি নাকে একটা সোঁদা সোঁদা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এই গন্ধটা আর পাইনি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, আরে ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচের ঘরে, বাসর ঘরে। আমি বললাম, এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা তো অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই এখানে কি করছিস? উপর থেকে 3 নম্বর দেরাজেই ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবা বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজের দেওয়া আমার সেই কবচখানা। এ কি সর্বনাশ! এটা কি করে এখানে এলো? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না। তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুরবাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে গিয়েছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা আর অসঙ্গতও নয়, কবচটা চৌকো তক্তির মতো বেশ বড়। অত বড় জিনিসটা কারুর না কারোর চোখে পড়তেই পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, যাও আড়ালে ডেকে পরিয়ে দাও, জামাইয়ের সামনে করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সে কবচ খুলে না রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রওনা দেওয়ার সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্রাঙ্কে। সেটা বিরাজের ঘরেই রয়েছে, যাওয়ার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হবার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনই, এমনকি বাবা আর মেজ কাকা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না। আশীর্বাদ করেই তিনি কোথায় যে লুকিয়ে বসে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। এসব কি? এগুলো এমন করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বের করে
ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্যাঙ্কের ভিতরে হাতড়ে হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টামি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু বাড়িতে কেউ নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপর পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুব ছোট্ট ছোট্ট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাবার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে, সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে তখন। সারাদিন পথ হাঁটি। সন্ধ্যাবেলায় কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাতের বিশ্রাম নিই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন তো বদ্ধতার ভেতর বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপর খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধ হয় এই পথের নেশাতেই ঘরছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম। মুদি বলল, ছোট রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম। কি বললে? ছোট রামপুর? জি। কেন বাবু? কিছু না, মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানে জমি কোপাচ্ছেন। কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোতও কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অবধি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে বিশেষ কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটি চালাঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজেই রাত্রিরের জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জলও খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিশ্রীর উপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখনি হে। শহরের বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যার টের পাও না। শহরে জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়াই যাক। সামনে চালা ঘরটি যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগিয়ে গেলাম। বাইরের জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছাচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যদ্দূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা। কেবল একদিকে কতকগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে।
এতক্ষণ বুঝতেই পারিনি ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা, আধময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। হঠাৎ আলো জ্বালায় মুখের সামনে হাত দিয়ে হারাল করে আছে। পোড়া কাঠির টুকরোটাও ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা 2 টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে, এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেই দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। প্রথমে খানিকটা চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, আমি এই শ্মশানে থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসাও করলাম, থাকো মানে কি, কি করো, মরা পোড়াও? না। হ্যাঁ, তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকেই জানি এই ধরনের লোকেরা খুব কম কথা বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতেই চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহুরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তা এই দেখছি বাক্য ব্যয়ে একেবারেই অনিচ্ছুক। লোকটার গলাই বা অমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গেই বা কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন এখানে আছো? অনেক দিন। আচ্ছা, অদ্ভুত কিছু দেখনি, বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গিয়েছে? এইবার লোকটা অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনো দিন বলতে পারবো না। আমি একটু বিস্মিত হয়েই বললাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা। তারপর অন্ধকারের ভিতর থেকে আবার সেই মানুষটির গলাই ভেসে এলো, অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাও নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল লাল শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পাড়ে, ওই যেখানে রাঙামাটি মতো উঁচু হয়ে আছে। দেখতে পাচ্ছ বাইরে তো চাঁদের আলো। ঠিক ওইখানে লোক বসে ছিল একা। বউকে খুব ভালোবাসি না। আমি এবার একেবারে নড়ে চড়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা। কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল। পাছে বৃষ্টি এসে পড়ে। এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানেই এসে মরল। আমার আর কোনো সন্দেহই ছিল না।
রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছেন লোকটা। আশ্চর্য যোগাযোগ তো। আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গেই আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবারও একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখার কারণ হচ্ছে কেন না বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠে বললাম, কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার আর সময় পায়নি। কিন্তু বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোর মুক্তি হয় না। বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়েছিল। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম। এবার লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম কি করে জানলে? কে তুমি? কোনো উত্তর নেই। ঘরে স্তব্ধতা। দেশলাই চালালাম, কেউ নেই কোথাও। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরুলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তরে চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণীও নেই কোথাও। কোথায় গেল সে? ঠিক এই সময়ে এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোঁদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনাই এক সূত্রে গাঁথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপরে ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমার এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গেই কি আরও একজনের নামে পিণ্ডি দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, কেন হবে না? কিছু মূল্য ধরে দেবেন এখন। কার নামে হবে? কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটাও বললাম। তো শেষ হলো আজকেকার গল্প আত্মার মুক্তি লাভ। আজকের গল্প পাঠে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন পাঠক রাজদীপ, তারানাথ, রাজু আঙ্কেল, কিশোরী ও লোকের চরিত্রে স্বপন, তারানাথের বাবা,
দেবাশিস, তারানাথের মা ও মেজ কাকিমার চরিত্রে কাকলি, বিরাজ, প্রিয়া, রাঙা কাকা ও পুরোহিতের চরিত্রে শান্তনু, রাঙা কাকিমা, সনকা, ছোট কাকিমা, পম্পা, ছোট কাকা ও দোকানদারের চরিত্রে অয়ন। পরবর্তী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দ্য নাইট অফ থ্রিলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।